আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইডল লাইফ একাডেমি। নবম দশম শ্রেণীর পরিসংখ্যান সিরিজের আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটি কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছিল। তো এই সৃজনশীলটিতে 36 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যার সারণী দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি হলো 40 থেকে 45, 46 থেকে 51, 52 থেকে 57, 58 থেকে 63, 64 থেকে 69, 70 থেকে 75 এবং সেইখানে তাদের গণসংখ্যাও দেওয়া আছে। তো কত বলেছে? 7, 9, 0, 6, 3 ও 5 সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। এই অঙ্কটা খুবই সহজ, আমরা ছোটবেলায় এই অঙ্কটা সমাধান করেছিলাম। আমরা লিখব যে এখানে উপাত্তের সংখ্যা কতটি? উপাত্তের সংখ্যার সমষ্টি। উপাত্তের সংখ্যার সমষ্টিটা করি, যোগ করে ফেলবো আমরা। তাহলে সমষ্টি হবে 7 যোগ 9 যোগ 0 যোগ 6 যোগ 3 যোগ 5। তো সবগুলোকে যোগ করলে আমাদের হবে হলো 16, 22, 25, তাহলে 30। ঠিক আছে, 30 হলো আমাদের যোগ। এবং উপাত্ত সংখ্যা কত? 1, 2, 3, 4, 5, 6। উপাত্ত সংখ্যা হলো 6। তাহলে নির্ণেয় গাণিতিক গড় হবে, এটা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নয়, এটা গাণিতিক গড়। গাণিতিক গড় এটা হবে উপাত্তের সংখ্যার সমষ্টি। ঠিক আছে, উপাত্তের সংখ্যার সমষ্টি ভাগ হলো উপাত্ত সংখ্যা। ঠিক আছে, তাহলে হবে 5। এটাই অ্যান্সার। নির্ণেয় গাণিতিক গড় 5। এটা খুবই সিম্পল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাই খতে। আচ্ছা, তো খতে কি বলেছে? খতে বলেছে যে প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। তো আমরা জানি কিভাবে মধ্যক করতে হয়। এভাবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকলে সেটার ক্রমজড়িত গণসংখ্যাটা নির্ণয় করতে হয় মধ্যক নির্ণয় করার জন্য। তো আমরা যদি আবার সেই ঘরটা করি, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর হলো ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, 3টা ঘর আমাদের তৈরি করতে হবে। তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি গুলো কি হবে? 40 থেকে 45, সেখানে গণসংখ্যা হলো 3। এরপর আমাদের 46 থেকে 51, গণসংখ্যা 5। এরপর 52 থেকে 57 এবং গণসংখ্যা হলো 10। এরপর 58 থেকে 63 এবং গণসংখ্যা 12। 64 থেকে 69 এবং গণসংখ্যা হলো 4। এরপর হলো 70 থেকে 75 এবং গণসংখ্যা হলো 2। তো ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা জানি যে আমরা গণসংখ্যাগুলোর যোগ করে 3 এর সাথে 5 যোগ করে 8, 8 এর সাথে 10 যোগ করে 18। আমরা এইভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করি। 18 এর সাথে 22 যোগ করলে হবে 30, 30 এর সাথে 4 যোগ করলে হবে 34, 34 এর সাথে 2 যোগ করলে হবে 36। এবং একই সাথে আমরা এখানে n সমান এই যে সবগুলো গণসংখ্যার যোগ করলে 36, সেটাও বের করে রাখলাম। ঠিক আছে, তো এখন তো এখানে যেহেতু n সমান হলো 36, তাহলে n/2, যেহেতু এটা একটা জোড় সংখ্যা, সেজন্য মধ্যক শ্রেণী করতে হলে আমাদের n/2 করতে হবে, অর্থাৎ 36/2 সমান 18। এখন এই 18টা ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে অবস্থিত? এই ঘরে অবস্থিত। কিন্তু যেহেতু এই 18 ক্রমযোজিত গণসংখ্যা একদম হুবহু মিলে গেছে, এই জন্য আমরা মধ্যক শ্রেণী হিসেবে এই শ্রেণীটাকে নিব না, আমরা তার পরের শ্রেণীতে নিব। শ্রেণীটাকে নিব, এই যে অর্থাৎ এই শ্রেণীটাকে নিব। এটা হলো আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এটা যদি আমাদের মধ্যক শ্রেণী হয়, তাহলে হবে সুতরাং নির্ণেয়
মধ্যক সূত্রটা কি? L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। ওকে, তো এখানে এল কি? আমরা জানি যে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন শ্রেণী ব্যাপ্তিটা হলো এল। ঠিক আছে, আমরা যদি এখানে লিখি যে এখানে এল সমান 58, এরপর n/2 আমরা বের করলাম কত? 18, এরপর এফসিটা হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা হলো এফসি। এরপর এইচ হলো শ্রেণীব্যাপ্তি কত এখানে আমরা দেখতে পাচ্ছি। শ্রেণীব্যাপ্তি সেটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 40, 41, 42, 43, 44, 45 অর্থাৎ 6। ঠিক আছে, এইভাবে যদি লিখি যে আমরা 40, 41, 42, 43, 44, 45, হ্যাঁ, তাহলে 1, 2, 3, 4, 5, 6 হলো শ্রেণীব্যাপ্তি, মানে ডিফারেন্স। ঠিক আছে, সেটা আমরা লিখব, তাহলে লিখব 6, এইচ হলো 6। তো এখন আমরা যদি এই মানগুলোকে এখানে বসাই তাহলে কি হবে? এল হলো 58 প্লাস n/2 হলো 18 মাইনাস এফসি হলো 18 ইন্টু এইচ হলো 6 আর এফএম হলো কত? আচ্ছা, এফএম হলো, এখানে আমরা এফএম লিখতে ভুলে গিয়েছিলাম। এফএম হলো মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা সেটা হলো আমাদের এফএম 12। তাহলে এফএম হলো 12। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 58 প্লাস 18 থেকে 18 গেলে 0 ইন্টু 6/12, তারপরে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 58 প্লাস 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে সেটা শূন্যই হয়, তাহলে 58 প্লাস 0 সমান 58। এটাই হলো নির্ণেয় মধ্যক কত? 58। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা চলে যাই গতে বলেছে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা জানি যে বহুভুজ নির্ণয় করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়? শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, আরেকটা জিনিস প্রয়োজন হয় সেটা হলো শ্রেণী মধ্যমান। যেহেতু আমরা জানি বহুভুজ গুলো মানে যার অনেকগুলো বাহু। ঠিক আছে, তো এই বহুভুজটা সবসময় কি হয়? এই যে একটা শ্রেণীব্যাপ্তি, যেমন এখানে 40 থেকে শুরু হলো, এখানে 45, তো এই দুইটার ঠিক মাঝখান বরাবর এইখানে এই যে পয়েন্টটা, এটা হলো শ্রেণী মধ্যবিন্দুতে সেট করতে হয়। এই জন্য আমরা শ্রেণী মধ্যবিন্দু নিয়ে কাজ করব যখনই আমরা বহুভুজ অঙ্কন করতে যাব। ঠিক আছে, তো আমরা যদি বহুভুজ অঙ্কন করি সেটা হলো এই যে ক্রমযোজিত গণসংখ্যা, সেটার পরিবর্তে আমরা এখানে লিখব কি? শ্রেণী মধ্যমান। ঠিক আছে, শ্রেণী মধ্যমান তো আমরা জানি যে শ্রেণী মধ্যমান কিভাবে বের করতে হয়। শ্রেণী নিম্ন সীমা এবং শ্রেণী ঊর্ধ্ব সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা শ্রেণী মধ্যমান পাই। তাহলে লিখি যে শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয়, তোমরা এটা খাতায় নোট করে রাখবে যাতে তোমাদের ভুল না হয়। নিম্ন সীমা, শ্রেণী নিম্ন সীমা যোগ ঊর্ধ্ব সীমা ডিভাইডেড বাই 2। তো আমাদের শ্রেণী নিম্ন সীমা কত? প্রথমটার মধ্যে 40 এবং ঊর্ধ্ব সীমা হলো 45, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের কত হচ্ছে? 85 ডিভাইডেড বাই 2, তাহলে হবে হলো 42.5। ঠিক আছে, 42.5, এটা হলো আমাদের শ্রেণী মধ্যমান। আমরা লিখি 42.5। এর পরেরটার ক্ষেত্রে কি হবে? 46 প্লাস 51, তাহলে যোগ করলে কত হবে? 97। তো 97 কে ডিভাইড করলে কত হবে আমাদের? 48.5। ঠিক আছে, তাহলে আমরা লিখি 48.5। একইভাবে এগুলো হবে 4.5, এরপরে এখানে হবে
60.5, এরপরে এখানে হবে 66.5, এরপরে এখানে হবে 72.5। আচ্ছা, তো এটা হলো আমাদের। এবার আমার কাছে যেহেতু গ্রাফ নেই, বাট আমি তোমাদের গ্রাফের মতো একটা মডেল তৈরি করছি। তো এটা হলো সেই মডেল। তো এটা হলো আমাদের 0 পয়েন্ট, আর এটা হলো আমাদের এক্স অক্ষ। ঠিক আছে, এটা হলো এক্স প্রাইম এবং এটা হলো এক্স প্রাইম। ঠিক আছে, আনুভূমিকভাবে এক্স প্রাইম এবং উলম্বভাবে হলো আমাদের ওয়াই প্রাইম। ঠিক আছে, এটা হলো আমাদের অক্ষ। তো এবার আমরা প্রতি ঘরকে এক একক যদি ধরি, তাহলে আমাদের এখান থেকে 1 2 3 4 5 এটা হলো আমাদের একটা পয়েন্ট, 1 2 3 4 5 এটা হলো একটা পয়েন্ট, 1 2 3 4 5 এটা হলো একটা পয়েন্ট। এইভাবে আমাদের পয়েন্টগুলো হচ্ছে। তো আমরা পয়েন্টগুলো যদি এইভাবে দিই, ঠিক আছে, এইভাবে পয়েন্টগুলো দিলাম। তো আমরা যেটা করব, আমরা কি করব, আমরা ধরো যে আমরা এইখানে, ঠিক আছে, এটা আমাদের মধ্য মান হিসেবে ধরলাম, এটা আমাদের 42.5, এরপরে আমাদের 48.5। ঠিক আছে, আমরা এখানে এভাবে লিখলে, যেহেতু এটা খারাপ দেখা যাচ্ছে, তো আমরা যেটা করবো এভাবে লিখব। ঠিক আছে, যে এই বিন্দুটা 5 ঘর বাদ দিয়ে 10 নম্বর ঘর থেকে লিখবো যে 42.5, এরপর আবার 5 ঘর পরে লিখবো 48.5। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখলে কোনো অসুবিধা নেই। এরপরে হবে 54.5, আমরা মধ্যবিন্দুগুলো লিখছি। এরপরে 60.5, এরপরে 66.5, এরপরে 72.5। ওকে, এরপরে গণসংখ্যাগুলো যদি আমরা লিখি এভাবে, আমাদের এখানেও কিন্তু প্রতি 5 ঘর পর পর একটা করে এখানে চিহ্ন থাকে গ্রাফে, তোমরা দেখবে। তো এখানে আমরা লিখবো যে 5, 10, 15, 20, 25 এভাবে লিখে নিলাম। তো এখন আমাদের এই যে শ্রেণী মধ্যমানের 42.5 এর গণসংখ্যা কত? 3। তো যেহেতু 5 এটা, তাহলে 1 2 3 4 5, তাহলে 3 এই বরাবর, এখান থেকেই বরাবর, এবং 42, তাহলে এটা হলো আমাদের প্রথম এই যে শ্রেণীব্যাপ্তি 40 থেকে 45 এর শ্রেণী মধ্যমান 42, এটা 3 বরাবর এখানে। এরপরে আসে 5, সেটা হলো পরের ঘরে 48 পয়েন্ট বরাবর কত হবে? 5। ঠিক আছে, তাহলে এই যে 5 এই পয়েন্ট। এরপরে 54.5 বরাবর হবে কত? 10, তাহলে এই বরাবর কত হবে? 10, এই যে 10 এর বরাবর 54.5 এর বরাবর, এটা হলো পয়েন্ট। ঠিক আছে, আমরা মধ্যবিন্দুগুলোকে টার্গেট করছি। এরপরে আমাদের 60.5 এ 12, তাহলে 10 11 12 এখানে। তো এখানে আসবে কত? 60.5 এর এটা। ওকে, মধ্যবিন্দু। এরপরে 66.5 এ 4, তো এই যে 66.5 এবং এটা হলো আমাদের 5, এবং তার থেকে একটু কম হবে 4। ঠিক আছে, এই যে 4 এর পয়েন্টটা, এই যে পয়েন্ট 4, 66.4। এরপরে 72.5 এ 2, তাহলে এই যে একদম 1 2, হ্যাঁ, এই যে এইখানে হবে 72.2। তো এখন আমরা যেটা করব, আমরা এই দিক থেকে একটা আনুভূমিক একটা টান নিয়ে নিব, এখান থেকে এই পর্যন্ত, এরপর এখান থেকে এই পর্যন্ত যোগ করব, প্রত্যেকটা বিন্দু আর কি আমরা যোগ করে দিব। তো যোগ করে দিলে, ঠিক আছে, এটা হলো আমাদের বহুভুজ হয়ে গেল, বহুভুজ। তো এখন তোমরা যে লেখাটা নিয়ে কনফিউজ থাকো সেটা আমি এখন লিখে দিচ্ছি। তোমরা লিখবে যে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে আমরা এক একক করে ধরেছি। ঠিক আছে, এবং ওয়াই অক্ষ বরাবরও প্রতি এক ঘরকে এক একক করে ধরেছি, এবং এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমান বা শ্রেণী ব্যাপ্তি, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা ধরে বহুভুজ, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এটা জাস্ট লিখে দিবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু কুমিল্লা বোর্ডে এসেছে। নেক্সট তোমাদের কোশ্চেন গুলোতেও তোমাদের বিগত সালের বোর্ড পরীক্ষার আদলে কোশ্চেন গুলো হয়ে থাকে। তোমরা যদি এই রকমের সৃজনশীল প্রশ্নগুলো সলভ করো এবং প্রিপারেশন নাও, তাহলে তোমাদের পরীক্ষায় আসা সৃজনশীল গুলো সলভ করাটা খুব ইজি হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।